কিছুক্ষণ পর তোকে ছেলেপক্ষ দেখতে আসবে। এখানে 3টে শাড়ি দিয়ে গেলাম, এখান থেকে যেটা তোকে সব থেকে সুন্দর লাগবে সেটাই পরবি আজ। আর শোন, মুখের মধ্যে একটু স্নো পাউডার মাখিস। এই নিয়ে তো 50টা পাত্র তোকে দেখে মুখ ফিরিয়ে নিল। এবারেরটা যদি হাতছাড়া হয় তো তোকে আমি দেখাবো মজা। এই যে বিছানার উপর শাড়িগুলো রেখে দিলাম। তোর যত সমস্যা আছে সব কিছুই তো তোর ভাই আর আমাকেই পোহাতে হচ্ছে। তোর মা বাপটা মরে গেল আর আমার উপর সব দায়িত্ব দিয়ে গেল। ভাবি, বিশ্বাস করুন, আপনাদেরকে আমার চিন্তায় ফেলতে একটু ভালো লাগে না। জানি না আমি বিধাতার কাছে কি দোষ করেছিলাম যার জন্য আমার গায়ের রং এত কালো করে পাঠালো। এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু মানুষদের তো খুব সমস্যা আমাকে নিয়ে। আমাকে তো কেউ পছন্দই করে না। তবে আমার মন বলছে এবারে বোধহয় আমাকে কেউ না কেউ পছন্দ করেই নেবে। তোর ওই ফালতু মন তো সবসময় বলে যে আজকে আমাকে পাত্র বোধহয় পছন্দ করে নেবে। কই, আগেও তো এই কথা বলেছিলিস, তখন তো তোকে কেউ পছন্দ করেনি। তোর জন্য আমি সমাজেও মুখ দেখাতে পারি না। যখন সবাই তোকে কালি কালি বলতো তখন কোথাও ডুবে মরে যেতে পারলি না, তবেই তো লেটা চুকে যেত। এত কথা আমাদেরকে শুনতে হতো না, আর তোকেও শুনতে হতো না। বিধাতার দেওয়া জীবনটা অনেক দামি ভাবি, তাই এই জীবন নিয়ে কখনোই আমি ছিনিমিনি খেলতে পারি না। আর মা তো আমাকে বলতো যে আমাকে নাকি আকাশের চাঁদের মতো দেখতে, কিন্তু সবাই কেন আমাকে অপছন্দ করে সেটাই আমি বুঝি না। তবে আমি বিশ্বাস করি যে মা আমাকে সঠিক কথাই বলেছিলেন যে আমাকে আকাশের চাঁদের মতো দেখতে। তোর মা তো চাঁদের কথা বলেছিল ঠিকই, কিন্তু কি চাঁদ বলেছিল জানিস? অমাবস্যার চাঁদ, একদম কালো ঘুটঘুটে। আর আমাকে অপমান করবেন না ভাবি, আমার খুবই কষ্ট লাগে। পিতামাতা হারানোর যন্ত্রণা এমনিতেই আমি সহ্য করতে পারছি না। আমি তো সবাইকে খুবই ভালোবাসি, কেন আমাকে কেউ ভালোবাসে না? আমার গায়ের রং কালো বলে আমি কি মানুষ নই? কেন আমাকে সবাই আলাদা করে? কেন? তা কতক্ষণ যে আমার সোনাপানা ছেলেটাকে নিয়ে বসে আছি, তা মেয়ে কোথায়? পাত্রীকেই তো দেখতে পাচ্ছি না। আপনার ননদের তৈরি হতে আর কতক্ষণ লাগবে শুনি? আমাদের হাতে এত সময় নেই বাপু, পাত্রীকে বলুন তাড়াতাড়ি একটু আসতে, আমরা একটু দেখি। ও মা, আপনি কি পাত্রীকে দেখতে পাচ্ছেন না? আমার সামনে যে দাঁড়িয়ে আছে ওই তো আমার ননদ, আপনাদের পাত্রী। ওর গায়ের রংটা একটু চাপা, কিন্তু মনটা অনেক ভালো, কাজকর্ম কিন্তু দারুণ জানে। আপনাদেরকে সবসময় মাথায় তুলে রাখবে, আমি কথা দিলাম। মানে এটা পাত্রী? ও মা গো, কেউ আমাকে ধরো গো, আমাকে বাঁচাও গো। এ মেয়ে তো কালি, একদম পাতিলের কালির থেকেও কালো। এতক্ষণ যে এখানে ছিল দাঁড়িয়ে তা তো আমি খেয়ালই করিনি। এ মেয়ে যদি আমার ছেলের বউ হয়ে যায় তাহলে লোক সমাজে আর মুখ দেখাতে হবে না, বুঝেছেন? আপনাদের কত বড় স্পর্ধা! বলেছিলেন যে মেয়ের গায়ের রং একটু চাপা, কিন্তু এতটা কালো আমি তো কল্পনাও করতে পারিনি কখনো। এমনিতেই তো পাতিলের কালি, পরেছে একটা হলুদ রঙের শাড়ি, একদম কালো কলার মতো দেখা যাচ্ছে। ছ্যা 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 ছ্যা, এরকম একটা মেয়ে আমি কখনো আমার বৌমা হবে কল্পনাই করতে পারি না। আরে মাসিমা, দেখুন না ওকে আপনাদের ঘরের বউ করা যায় কিনা। আমাদের 2-3 বিঘে জমি আছে, ওখান থেকে না হয় আপনাদেরকে 1 বিঘে জমি দিয়ে দেব, তবুও আপনারা তাকে গ্রহণ করে নিন। এমনিতে রূপা অনেক কাজ করতে পারে, সারাটা দিন কাজ করবে, কোনো অভিযোগই করবে না কখনো। বউ করে নিন মাসিমা, বউ করে নিন, আপনারা কখনোই ঠকবেন না। আপনার যদি কোনো ভাই থাকে তাহলে তার জন্য নিয়ে নিন, আমাকে এত জোর জবরদস্তি করবেন না, আর টাকার গরম আমাকে দেখাবেন না, বুঝেছেন? কিছু জমির জন্য আমি ওই মেয়েকে নিয়ে যাই, তারপর আমার কপালে সবাই মিলে চুনকালি দিক। আহা মাসিমা, রাগ করবেন না। প্রথমে কিছুদিন লোকে এসব ওসব বলবে, তারপর আবার ঠিক হয়ে যাবে দেখবেন। প্রথম সবাই একটু কুকথা বলবে, তারপর সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে।
আপনারা সবাই একটু শান্ত হন। আমি কারো বাড়িতে জোর করে বউ হয়ে যেতে চাই না। এই পৃথিবীতে বিয়ে কি সব? আমি বিয়ে করতে চাই না। এরকম কালো একটা মানুষের কখনো বিয়ে হতে পারে না। আপনারা দয়া করে চলে যান। আর আমাকে বউ হিসেবে আপনার বাড়িতে নিয়ে তুললে মানুষ আপনাদেরকে মন্দ কথা বলবে। যেখানে বাড়ির লোকেরাই আমাকে নানান কথা শোনায়, সেখানে তো আমি পরের বাড়ি যাব। দয়া করে আর আমাকে অপমান করবেন না। এই তো মেয়ে এবার সোজা পথে কথা বলছে। যখন তুই জানতিসই তোকে আমরা দেখে পছন্দ করব না, তাহলে তোর ভাই ভাবিকে কেন বললি আমরা আসতে? এমনিতেই তো পাতিলের কালি, তার উপর আবার 2 নম্বরই কথাবার্তা। তোকে বউ হিসেবে কেন, আমার বাড়ির কাজের লোক হিসেবেও নেব না। আজ মা বাবা বেঁচে নেই তো, তাই আমি সবারই বোঝা হয়ে গিয়েছি। যদি তারা বেঁচে থাকতেন তাহলে আজ আমাকে এত কথা শুনতে কখনোই হতো না। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হয়তো ভালোবেসেই আমাকে সৃষ্টি করেছেন। সেখানে আপনার বা আমার কারো হাত নেই। চল রে বাবা সুবীর, এখান থেকে চল। এই মেয়ে তোর কখনোই যোগ্য না। ইস, কত সময় আমার নষ্ট করলো। এর থেকে তো ভালো ঘটক সাহেব আরেকজন পাত্রীকে দেখিয়েছিলেন, সেখানে যাওয়া উচিত ছিল আমাদের। এই কালী, হয়েছে তো শান্তি তোর, এখন এখান থেকে যা। আমার চোখের সামনে তুই আর কখনোই আসবি না। মরে যেতে পারিস না কোথাও পড়ে? আমি তো হলে কোন দিনই মরে যেতাম। কি একটা কালী জন্ম দিয়ে মরে গেল মা বাপটা। এই ভোরবেলা গান্ডে পিণ্ডে গেলে কোদাল নিয়ে কোথায় যাওয়া হচ্ছেটা কি শুনি? ঘরে যে বাজার নেই তা কি তোমার খেয়াল আছে? এক হচ্ছে তোমার ওই কালী বোনের জ্বালা, আরেক দিকে হচ্ছে টাকা পয়সার অভাব। সব দিক দিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে গিন্নি, রাগ করছো কেন? আমাকে তো কাজে যেতে হবে নাকি? কিছুদিন পর ফসল বুনতে হবে, জমিটাকে তো কোপাতে হবে। কিছুদিন আগেও তো বাজার করে আনলাম, সব খাবার কি শেষ হয়ে গেছে নাকি? আর ওই রূপার কথা আমাকে একদম কিছু বলো না, এমনিতে আমার মেজাজ খারাপ হয়ে আছে। জানি না এই মেয়ের কখন বিয়ে হবে। বাবা মা যখন মারা গেল তখন ওকে সাথে নিয়ে মরতে পারলো না। ঘরের অর্ধেক খাবারই তো তোমার বোনের পেটে চলে যায়। সারাদিন 3 বেলা গান্ডি পিণ্ডে খায় আর ঢ্যাং ঢ্যাঙিয়ে ঘুরে বেড়ায়। কোনো কাজই তোমার বোন করতে চায় না। আমি কি এখানে দাসী হয়ে এসেছি? সারাদিন তো বাইরে থাকো, ঘরের যত ঝামেলা আছে সব আমাকেই পোহাতে হয়। তুমি কি বুঝবে কষ্ট কাকে বলে? আমাকে একটু সম্মান দিয়ে কথা বলো। আমি যদি বাইরে না কাজ করতাম, না হলে তো না খেয়ে মরতে এতদিন। কাজ করে 2টো খাবার আনি বলেই তো খেতে পারছো, না হলে কোথা থেকে খেতে? আর রূপাকে একটু তুমি মানিয়ে নাও, কি আর করার আছে, মেরে তো ফেলতে পারবো না। আমারও আর এই ঝামেলা ভালো লাগে না। এই নিয়ে তোমার বোনকে 51 জন পাত্র এসে দেখে গেল। সবাইকে লোভ দেখিয়েছি টাকার, কেউ তো তাকে স্বীকারই করে না। আমার মনে হয় কি জানো, একে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াই ভালো। তাহলে মানুষের কথাও শুনতে হবে না, আর আমাদেরকে সবসময় চিন্তাতেও থাকতে হবে না। সারা দিন লোকের কথা শুনতে শুনতে আমার কানগুলো পচে গেছে। ওর বয়সী সবারই বিয়ে হয়ে গেছে, শুধু এই বাকি আছে। তোমার যা ভালো মনে হয় তাই করো, আমার মাথা খারাপ করো না তো। আর তুমি ওকে তাড়িয়ে দিবে নাকি কোলে তুলে বসে থাকবে সেটা তোমার ব্যাপার, আমি এখানে কিছু বলবো না। আমি এখন কাজে যাচ্ছি, আসতে একটু দেরি হবে। বিধাতা, কেন তুমি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলে? আমার জন্য ভাই ভাবি কত চিন্তাতেই সবসময় থাকে। কেন কেন বিধাতা, আমাকে তুমি নিয়ে যাও না কেন এখনো? একের পর এক পাত্রপক্ষ শুধু দেখেই মুখ ফিরিয়ে নিচ্ছে। কেউ আমাকে পছন্দ করে না, শুধুমাত্র আমার গায়ের রঙের জন্য। নিজেকে নিজে শেষ করে দেওয়া যদি মহাপাপ নাই হতো, তাহলে আমি এতক্ষণে উপরেই থাকতাম। কিন্তু তোমার দেওয়া জীবনটাকে আমি বড্ড ভালোবাসি। কেন বিধাতা, মানুষ আমায় মেনে নিতে এত কষ্ট হয়ে কেন? কেন? আজ যদি তাদের মতো আজ সুন্দরী হতাম, তাহলে আমাকে সবাই কত ভালোবাসতো।
এভাবে আর চলতে পারছি না বিধাতা। আমাকে তুমি আমার মা বাবার কাছে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও তুমি। সবাই শুধু বলে যে মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। সবাই শুধু ওপরের সৌন্দর্যটাকেই প্রাধান্য দেয়। কে কষ্ট পেল না কেউ দুঃখ পেল সেটি কেউ দেখে না। মুখের উপর সবাই আমাকে কালী কালী বলে ডাকে। আমি আর পারছি না বিধাতা, আমি আর পারছি না। আমাকে একটা রাস্তা দেখাও তুমি, আমাকে একটা রাস্তা দেখাও। আরে এটা কে? তুই রূপা না? কে রে রূপা, তুই কেমন আছিস? তোর সাথে আমার সেই 5 বছর পর দেখা হলো। আর তুই এখানে বসে বসে কাঁদছিস কেন? তোর কি হয়েছে বল তো আমায়। কি আর হবে আমার, তুই তো সব কিছু মোটামুটি জানতিস। আমি কালো বলে সবাই আমাকে কত ঘৃণা করে, সবাই আমাকে কত অপছন্দ করে। এই নিয়ে 51 জন পাত্র আমাকে দেখে গেল, কেউ আমাকে পছন্দ করে না, সবাই শুধু ঘৃণাই করলো। ওসব কথা বাদ দে, তুই এতদিন পর কোথা থেকে এলি রে? তুই কোথায় চলে গিয়েছিলি? আর বলিস না রে রূপা, আমার বাবার মৃত্যুর পর আমরা অনেক অসহায় হয়ে পড়েছিলাম। তাই আমরা শহরে গিয়ে মা আর মেয়ে মিলে কাজ করতে শুরু করি। সেই তো কিছুদিন আগে গ্রামে এসেছি, এসে ঘর বাড়ি তৈরি করেছি। ভেবেছি কোনোদিন বিয়ে করব না, নিজে উপার্জন করব, নিজে সুন্দরভাবে চলাফেরা করব মাকে নিয়ে। আর তুই এত ভেঙে পড়ছিস কেন? নিজে নিজে কিছু কর, নিজের পায়ে নিজে দাঁড়া, দেখবি সবাই তোকে সম্মান করবে। আমি একা একা কি করব বল তুই শিউলি? ছোটবেলায় কত ইচ্ছে ছিল যে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু মা বাবার মৃত্যুর পর সব কিছুই তো থেমে গেল। আর মানুষের কুকথায় আমিও আর এগোইনি। তোর তো মা আছে, তোকে একটু হলেও মানসিক সাহায্য করে, কিন্তু আমার তো এই পৃথিবীতে কেউই নেই। আমি ছাড়া আর কে আছে আমার বল? বড় ভাই আছে, সেও তো আমাকে দেখতে পারে না। যার কেউ নেই তার সাথে ওপরওয়ালা সবসময় থাকেন। তুই একা একাই চেষ্টা করে দেখতে পারিস। নিজে নিজে কিছু সঞ্চয় কর, সঞ্চয় করে কিছু একটা কর, তাহলে দেখবি তোর দাম কত বেড়ে গেছে। যখন হাতে পয়সা আসে না, তখন আর দুধের মাছের অভাব হয় না, বন্ধুরও অভাব হয় না, আত্মীয়রও অভাব হয় না। আমার বাবা যখন মারা গেল তখন আমাদেরকে কত মানুষ অত্যাচার করেছে। এখন দেখ, আমাদের কাছে এখন কিছু টাকা হয়েছে তো মানুষ এখন আমাদের সাথে আত্মীয় করতে চায় শুধু। আমরা এদের থেকে অনেক দূরে থাকি সব সময়। মনের কষ্টটা অনেকটা হালকা লাগছে রে শিউলি। তোর কথাগুলো শুনে মনের মধ্যে একটা সাহস এসেছে রে। তোকে অনেক ধন্যবাদ শিউলি, অনেক অনেক ধন্যবাদ। আমাকে এখন বাড়িতে যেতে হবে রে শিউলি, তোর সাথে আবার আমার দেখা হবে। তুই আসলে কত ভালো একটা মেয়ে, আমার সাথে কত বন্ধুত্বপূর্ণ কথা বললি। আর কেউ তো আমার সাথে এরকমভাবে কখনোই কথা বলেনি। পৃথিবীর সবাই এক নারী রূপা, পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ রয়েছে। তোর গায়ের রঙের জন্য যারা তোর সাথে কথা বলে না, মিশে না, তারা আসলে মানুষ নয়, তারা পশুর থেকেও নগণ্য। আচ্ছা রে রূপা, তাহলে তুই বাড়িতে চলে যা, না হলে তোর ভাবি তো আবার খুবই বকাবকি করবে। আর আমিও বাড়িতে যাই, মা বোধহয় আমার জন্য অনেক চিন্তা করছে। সেই কতক্ষণ আগেই এসেছিলাম পানি নিতে নদী থেকে। ভালো থাকিস রূপা, আর কোনো প্রয়োজন হলে আমার সাথে একটু যোগাযোগ করিস, বুঝেছিস? বাবা বাবা বাবা, সারাটা দিন নবাবজাদি পাড়া বেরিয়ে সন্ধেবেলা এসেছে বাড়িতে। তুই কি কোনো দিনও মানুষ হবি না? চেহারাটা তো এমনিতেই তোর খারাপ, তোর স্বভাবটা তো অন্তত ভালো কর। খাবার বেলা তো 16 আনাই খাস, আর কাজের বেলা তোকে 2 আনাও কাজ করানো যায় না। তা রাজকুমারী, আমাকে কি তোর দাসী পেয়েছিস যে তোর পায়ের কাছে আমি সবসময় পরে কাজ করব? বিশ্বাস করুন ভাবি, মা বাবার কথা খুব মনে পড়ছিল, তাই একটু নদীর পাড়ে গিয়ে বসেছিলাম। আর আমি তো সব কাজ সেরেই সেখানে গিয়েছিলাম। আমি আর কোনোদিন নদীর ঘাটে যাব না ভাবি, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আমাকে দয়া করুন ভাবি, আমাকে দয়া করুন।
আর আমার পুরনো একজন বন্ধু শিউলির সাথে দেখাও হয়ে গিয়েছিল, যার জন্য একটু দেরি হয়ে গেল। আমি আর কোনোদিন কোথাও যাব না, সবসময় বাড়িতে থেকে কাজ করব। তোকে সেই সুযোগ দিলে তো। শোন, আজকের পর থেকে আমি এই বাড়িতে একাই রাজত্ব করব। তোর মতো এরকম নোংরা মেয়ের জায়গা তো হয় ওই আবর্জনা আর আস্থা করে। তোর ভাই মানে আমার স্বামী আমাকে নিজের মুখে বলেছে যে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে আজ। তাই তোকে ভালো ভালো বলছি, দু ঘা খাওয়ার আগে এই বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়, না হলে কিন্তু ঝাঁটা পেটা করে তোকে এখানেই শেষ করে ফেলবো। এইসব কি বলছেন ভাবি? আমি এ বাড়ি ছেড়ে গেলে কোথায় থাকবো আমি? আমি তো কাউকে চিনি না, আর আমি কোথায় যাব ভাবি? আমার সাথে দয়া করে এই অন্যায়গুলো আপনারা করবেন না, আমাকে এই বাড়িতে থাকতে দিন। আমার মা বাবার কত স্মৃতি এই বাড়িতে জড়িয়ে আছে, আমি কোথাও যেতে চাই না আপনাদেরকে ছেড়ে। ও আচ্ছা, এই বাড়ি ছেড়ে যাবি না তো? দাঁড়া, ঝাঁটাটা নিয়ে এসে তোর প্রাণটা এখান থেকে বের করে দেই। কালির কালি, যা এখান থেকে যা। মালকিন, আপনার কথা আমি অনেক জায়গাতেই শুনেছি, আপনি নাকি অনেক দয়ালু মনের একজন মানুষ। আমি একজন অনাথ মেয়ে মালকিন, আমার দুনিয়াতে বাবা মা কেউ নেই। একজন ভাই ছিল, সেও তার বউকে অনুমতি দিয়েছে যে আমাকে বাড়ি থেকে যেন তাড়িয়ে দেয়। শুধুমাত্র আমার একটাই দোষ, আমি কালো কেন? আপনার পায়ে পড়ি মালকিন, আমাকে একটা কাজ দিন আপনাদের এখানে। আমি অল্প বেতনে অনেক কাজ করে দেব, আমাকে দয়া করে একটা কাজ দিন, না হলে আমি না খেতে পেয়ে মরে যাব। আহা রে বাচ্চা, এত চিন্তা করিস না আর কান্না করিস না একদম। তোর কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন করছে রে মা। তুই কালো বলে তুই কি মানুষ নোস? আর 8-10টা মানুষ যেমন সাধারণ, তুইও তো তেমন সাধারণ। শোন, তোকে যারা যারা অনেক অপমান করেছে তাদেরকে তুই একদিন দেখিয়ে দিবি যে আমি কালো বলে কখনোই থেমে থাকিনি। তুই তাদেরকে দেখিয়ে দিবি যে তোমরা যারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিলে, দেখো তোমাদের থেকেও আমার অবস্থান কত উপরে। আজ থেকে তুই আমার এখানে কাজ করবি, আর তোকে মাইনে আমি অনেকগুলো টাকা বাড়িয়ে দেব যেন তুই একটা কিছু করতে পারিস। যা মা, তুই এখন থেকে কাজ শুরু করে দে। একটা কথা মনে রাখিস, পরিশ্রম করলে সফলতা এমনিতেই আসবে। আর তুই কালো বলে নিজেকে কখনো গুটিয়ে নিবি না, সবার সামনে আত্মবিশ্বাসী হয়ে চলাফেরা করবি, তাহলেই তুই সফল হবি জীবনে। আমাকে একটা ভালো দেখে কাপড় দাও মা, সুন্দর দেখে একটা কাপড় দিবেন। আগের কাপড়টা অনেক ভালো ছিল। আপনারা সবাই দয়া করে শান্ত হন, সবাইকে এক এক করে আমি ভালো ভালো কাপড় দেখাচ্ছি। আপনারা আমার দোকানের কাপড় এতটা পছন্দ করেছেন দেখে সত্যিই আমি আনন্দিত। তবে এখন থেকে আগামীতে আমি আরও আমার দোকানে ভালো ভালো কাপড় তুলব, তখন সবাইকে আমি খবর পাঠাবো। আমার এত তাড়াতাড়ি কাপড়ের ব্যবসায় সফলতার পেছনে আপনাদের গুরুত্ব অপরিসীম। আরে তুই আমাদের রূপা না? তুই এখানে কি করছিস? আমাদের গ্রামের সবাই বলা বলি করছিল যে আমাদের গ্রামের বড় মার্কেটে একটা অনেক ভালো দামি কাপড়ের দোকান হয়েছে। সেই কথা শুনেই তো আমরা দুজন এলাম কাপড় কিনতে। কিন্তু এই দোকানে তুই কি করছিস? তুই কি এখানে কারো অধীনে কাজ করিস? এখানের কি তুই কর্মচারী? না, এখানের আমি কোনো কর্মচারী নই, এখানের মালিক আমি নিজেই। ওপরের বিলবোর্ডে স্পষ্ট করে লেখা আছে আমার নাম, তাহলে এটা মানুষের দোকান হতে যাবে কেন? তা বলুন, আপনাদেরকে কি কাপড় দেখাবো? রেশমি শাড়ি নাকি জামদানি? আমার দোকানে সব ধরনের কাপড়ই আপনারা পাবেন। আমাকে ক্ষমা করে দে বোন, আমাকে ক্ষমা করে দে, আমি বড্ড ভুল করে ফেলেছি। তোকে বাড়ি থেকে তাড়িয়ে আমি খুব খারাপ কাজ করেছি। আমি আর জীবনও তোর সাথে চোখ তুলে কথা বলবো না, আমাকে এবারের মতো ক্ষমা করে দে। তোর গায়ের রং কালো ছিল বলে তোকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। এখন তোর অবস্থান এত উপরে যে আমাদেরকে 10 বার কিনে 10 বার বিক্রি করতে পারবি। কে আমার ভাই? আর কাকে বা ক্ষমা করার কথা বলছেন?
শুনুন, আপনাদেরকে একটা কথা বলি। এখন যারা আমার সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চায় তারা আমার নয়, আমার টাকার উপর লোভ। আর যেদিন আমি ওই বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম সেদিনই আমি শপথ করেছিলাম যে আমি যেমন অনাথ সারা জীবন অনাথই থাকবো। আমার কেউ নেই, ভাই নেই, মা বাবা নেই, কেউ নেই, সবাই আমার কাছে মৃত। যারা আমার সাথে সারা জীবন অন্যায় করেছে, আমার অসহায়ত্ব নিয়ে, আমার গায়ের রং নিয়ে যারা কটু কথা বলেছে, তাদেরকে আমি কখনোই ক্ষমা করব না। আমি শুধু আমার মৃত মা বাবাকে ছাড়া কাউকেই ভালোবাসি না। তাদের সাথে থাকা তো বহু দূরের কথা। রূপা বোন, সত্যি করে বলছি, আমাদেরকে ক্ষমা করে দাও। আমি এখন থেকে তোমাকে আমার বোনের মতো করে রাখবো, কখনো কোনো কাজ দেব না, কোনো কটু কথা বলবো না। আমাদের সাথে রাগ করো না বোন, আমাদের সাথে বাড়িতে চলো, আমরা সবাই মিলে একসাথে থাকবো। যখন আমি মাসের পর মাস, বছরের পর বছর বাড়ি ছাড়া ছিলাম, তখন আপনাদের ভালোবাসা ছিল কোথায়? তখন তো আমাকে কেউই খোঁজেননি। এখন এসেছেন ভালোবাসা দেখাতে। আমার টাকা, আমার আভিজাত্য দেখে আপনাদের লোভ হয়েছে। আমি কিন্তু সব কিছু বুঝতে পারছি। এখন আপনারা আসতে পারেন। আমার দোকানে এখন ক্রেতা আসবে অনেক। আমার দোকানের সামনে আপনাদের যেন কোনো দিনও আমি না দেখি, কোনো দিনও না।